গাছের নিচে ক্লাস, খোলা আকাশের নিচে পড়াশুনো এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে খুব সুন্দর একটা ধরনের শিক্ষা গ্রহণ, শিক্ষাদান এবং শিক্ষা গ্রহণ করা, এরকম এক শিক্ষা ব্যবস্থা কে তৈরি করেছিলেন জানো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মূলত এরকম এক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন যে শুধুমাত্র ছাত্রদের চার দেওয়ালের মধ্যে গণ্ডিবদ্ধ না রেখে প্রকৃতিতে আনো এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুদের শিক্ষিত করে তোলো। আজকের এই ভিডিওটা আমরা মেইনলি আলোচনা করব যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার যারা দেবে তাদের জন্য যে এডুকেশন বিষয় তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে 4 নম্বর অধ্যায়টা রয়েছে, যেটা হচ্ছে মহান শিক্ষাবিজ্ঞান এবং তাদের অবদানসমূহ। আজকে সেই চ্যাপ্টারটা নিয়ে মেইনলি আমরা ডিসকাশন করব। এই চ্যাপ্টারটার মেইনলি আজকে রবীন্দ্রনাথকে নিয়ে এই ভিডিওটা, এবং এখান থেকে যে এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। অবশ্যই কিন্তু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়েও তার সাথে সাথে কনসেপ্ট ক্লিয়ার বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং একটা খাতা এবং পেন নিয়ে বসবে। তো চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি খুব সুন্দরভাবে। আজকে আমরা পড়ব হচ্ছে আমাদের ভারতবর্ষে যে প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা ছিল সেই শিক্ষা ব্যবস্থা বিভিন্ন দিক থেকে ত্রুটিপূর্ণ ছিল, এবং এই ত্রুটিগুলোকে দূর করতে মেনলি প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুই দেশের মানুষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রাচ্য মানে আমাদের ভারতবর্ষের, আর পাশ্চাত্য মানে বিদেশি। তো ভারতবর্ষের কিছু মানুষ এবং বিদেশের কিছু মানুষ মিলে তারা কী করেছিল, ভারতবর্ষে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের কিছু মানুষ। এবং আজকে আমরা মেইনলি এই চ্যাপ্টারে যে মহান শিক্ষাবিদগণ যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে মেইনলি আমরা 5 জন শিক্ষাবিদদের নিয়ে আলোচনা করব, যারা মূলত ভারতের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক কিন্তু অগ্রগতি কিন্তু এনেছিলেন এবং ব্যাপক অবদানও রেখেছিলেন। তারা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, এরা হচ্ছে প্রাচ্য। পাশ্চাত্য হচ্ছে জ্যাক রুসো এবং জন ডিউই, এরা ছিলেন পাশ্চাত্য। এবার আজকে আমি এই ভিডিওতে আমরা মেইনলি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব। এই রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা যদি প্রথমেই জানতে চাই, যে প্রথমেই আমরা জানি যে রবীন্দ্রনাথ কি ছিলেন, একজন কবি ছিলেন। তো চলো শুরু করা যাক রবীন্দ্রনাথকে নিয়ে। এখন তাহলে শুরু করি। রবীন্দ্রনাথ আমরা কি পড়ব, রবীন্দ্রনাথের আজকে সমস্ত কিছু নিয়ে আমরা পড়ব। তার সমস্ত কিছু ছোটোবেলা থেকে, শৈশব থেকে একেবারে তিনি কী অবদান রেখেছিলেন শিক্ষাক্ষেত্রে, সেসব অবদানও আমরা কিন্তু জানব। তার আগে আমরা বোর্ডে লিখব যে রবীন্দ্রনাথ সম্পর্কে, যেহেতু আমরা জানব। রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা তো এখন মেইনলি আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তাই তোমরা প্রথম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উপরে লিখে নেবে, হেডিং দিয়ে দেবে। তার আগে তোমরা নিজের লক্ষ্য বা এইম সেট করবে, যে লক্ষ্য হচ্ছে এডুকেশনে 40-এর মধ্যে 40 নম্বর তোলা। ঠিক আছে, এটা লক্ষ্য লিখে নিলে। এখন আমরা শুরু করি রবীন্দ্রনাথের প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম দিকে তার আমরা জীবন দর্শন সম্পর্কে জানব। প্রথমে তার জন্ম কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, সমস্ত কিছু জানব। তো রবীন্দ্রনাথ মেইনলি প্রথমেই আমরা জানি যে রবীন্দ্রনাথ কে ছিলেন। এরপর আমরা যদি রবীন্দ্রনাথের জীবন দর্শন সম্পর্কে জানতে চাই, তাহলে প্রথমেই আমাকে জানতে হবে যে রবীন্দ্রনাথ কে ছিলেন। এই রবীন্দ্রনাথ ছিলেন কবি। আমরা সবাই একে কবি বলেই চিনি, কিন্তু এর কবির পাশাপাশি তিনি কিন্তু সাহিত্যিক, যদি আমরা সঙ্গীতের ক্ষেত্রে তার কিন্তু বিভিন্ন দিকের অবদান কিন্তু রয়েছে, বা তিনি একজন কবিও ছিলেন। কিন্তু তিনি বিভিন্ন কবি, তিনি প্রাবন্ধিকও ছিলেন, সমস্ত কিছুর তার হাত রয়েছে। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা জানলাম। এবার রবীন্দ্রনাথের যদি জন্ম সংক্রান্ত আমরা জানি, যে তিনি 1861 সালের 7ই মে, 1861 সালের 7ই মে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এই রবীন্দ্রনাথ একটা ছোট্ট ছেলে, তার জন্ম হলো কোথায়, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কত সালে, 1861 সালে 7ই মে। তো 7ই মে তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন। এটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখবে রবীন্দ্রনাথের জন্ম। ঠিক আছে, জন্ম 1861 সালে 7ই মে, 61 সালে 7ই মে।
তুমি প্রথম আমরা জানলাম যে 1861 সালে 7ই মে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করলেন। তোমরা লিখে নেবে যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপরে আমরা জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেহেতু আমাদের এই যে অধ্যায়টা রয়েছে সেখানে হচ্ছে মহান শিক্ষাবিদগণ এবং তাদের অবদান সমূহ, তিনি মূলত শিক্ষাবিদ ছিলেন, তো তাদের অবদান মানে তার শিক্ষাক্ষেত্রে কী কী অবদান ছিল সেটা নিয়ে আলোচনা করব। তার আগে এই রবীন্দ্রনাথ যেহেতু তিনি হচ্ছে 1861 সালে তিনি 7ই মে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। রিপিট করার চেষ্টা করবে, ঠিক আছে? আমার পরে তোমরা বারংবার রিপিট করার চেষ্টা করবে যাতে ক্লাসটা দেখি তোমাদের সমস্ত কিছু মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? চল, এরপর হচ্ছে তার জন্ম হচ্ছে 1861 সালে, আমরা পড়লাম। এবার হচ্ছে তিনি হচ্ছে মূলত তার পিতা, রবীন্দ্রনাথের পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথের যে পিতা ছিলেন না, রবীন্দ্রনাথের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখান থেকে আমাদের দুটো প্রশ্ন হয়ে গেল যে রবীন্দ্রনাথের জন্ম কোথায় হয়েছিল এবং সে কত সালে জন্মগ্রহণ করেছিল, তার পাশাপাশি তিনটা প্রশ্ন, অর্থাৎ হচ্ছে রবীন্দ্রনাথের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথের পিতার নাম। এই ক্লাসে মূলত তোমরা যদি কেউ ওয়ান শটের ক্লাসটা দেখে থাকো, যে বিভিন্ন ওয়ান শট ক্লাস মানে তোমরা পরীক্ষার আগেও যদি রিভিশনের জন্য এই ক্লাসটা দেখে থাকো, তাদের জন্য কিন্তু ভ্যারি হেল্পফুল হবে যদি তোমরা এই ভিডিওটা দেখো। এখান থেকে যে এমসিকিউ কোশ্চেন্সগুলো আছে প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু ধরে ধরে আলোচনা করেছে এবং প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু থার্ড সেমিস্টারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পড়বো যে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। বারংবার রিপিট করার চেষ্টা করবে। এরপরে আমরা আসি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিলেন তিনি মূলত যেহেতু তার শিক্ষাক্ষেত্রে অবদান রয়েছে, তো তিনি মূলত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা শৈশবেও ফিরে যাই তাহলে তিনি ছোটোবেলায় থেকেই কিন্তু তার যদি তিনি ছিলেন একজন প্রকৃতিবাদী। তিনি প্রকৃতি এত ভালোবাসতেন, প্রকৃতিকে ভীষণ পরিমাণে প্রকৃতিকে ভালোবাসতেন, গাছপালা, পশু পাখি, বিভিন্ন উদ্ভিদ, ফুলের গাছ, সমস্ত কিছুকে ভীষণভাবে তিনি ভালোবাসতেন। এবং এই যে তিনি প্রকৃতিবাদী ছিলেন তার পাশাপাশি তিনি ভাববাদী ছিলেন, মানে তিনি সবসময় ভাবতেন, ভাবনা চিন্তা করতেন, তো তিনি এক প্রকার ভাববাদী ছিলেন। তৃতীয়ত কি? তিনি একজন প্রয়োগবাদী ছিলেন, মানে তিনি যে কথাগুলো বলবেন সেগুলো তিনি প্রয়োগ করবেন, মানে তিনি প্রয়োগবাদী ছিলেন। তাহলে রবীন্দ্রনাথের যদি আমরা জীবন দর্শনটা আরেকটু দেখি তাহলে তিনি কিন্তু ছিলেন ভাববাদী, প্রয়োগবাদী এবং প্রকৃতিবাদী ছিলেন। এই ভাববাদীর কারণে তিনি কিন্তু সবসময় কিছু না কিছু একটা ভাবতেন, প্রকৃতিবাদের কারণে তিনি সবসময় প্রকৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতেন, সবসময় প্রকৃতির মধ্যেই তার চলতো কিছু না কিছু। তার পরবর্তী হচ্ছে তিনি হচ্ছে প্রয়োগবাদী, তিনি যে কথাগুলো বলতেন সেগুলো তিনি কাজে লাগাতেন, বা যে কথাগুলো তিনি বলতেন সেগুলো তিনি কিন্তু করে দেখাতেন। আমি বললাম যে তোদেরকে আজকে আমি একটা আইসক্রিম খাওয়াবো, তাহলে আমি কিন্তু তোদেরকে সত্যি করেই আইসক্রিম খাওয়াবো, তো এটা হচ্ছে প্রয়োগবাদী, মানে আমি তোদেরকে যেটা বললাম আমি করে দেখালাম, যদি এমনি না করে দেখাই তাহলে সেটা কিন্তু প্রয়োগবাদী হয়নি। তো এই রবীন্দ্রনাথের প্রয়োগবাদীর কারণে, রবীন্দ্রনাথ যেহেতু মানুষটা একজন প্রয়োগবাদী ছিলেন, তাই তিনি তার প্রয়োগবাদীর কারণে মানে যেটা তিনি বলতেন সেটা তিনি করে দেখাতেন। তার উদ্দেশ্য ছিল যে আমাদের যে শিক্ষা, আমরা এখন প্রত্যেকেই কিন্তু স্কুলে যাই এবং স্কুলের মধ্যে আমাদের একটা ঘরে গিয়ে বসে থাকতে হয়। তো রবীন্দ্রনাথ এইরকম একটা শিক্ষা ব্যবস্থা কখনোই তিনি পছন্দ করেনি। তিনি সর্বদা চেষ্টা করেছেন যে প্রত্যেকটা স্টুডেন্টস, প্রত্যেকটা ছাত্র একটা প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে তারা মূলত হচ্ছে শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরাও তারা কিন্তু কি করবে। এবং রবীন্দ্রনাথ আরেকটা কথা, যে রবীন্দ্রনাথ শিক্ষককে কিন্তু গুরু বলে আখ্যায়িত করেছেন, যে শিক্ষক না গুরু, তিনি কি গুরু, ঠিক আছে? তো এটা কিন্তু গুরু বলে আখ্যায়িত করেছে, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে যে তিনি কিন্তু কখনোই কিন্তু এই চার দেওয়ালের মধ্যে, আমরা যখন স্কুল যাচ্ছি এখন সেই চার দেওয়ালের আবদ্ধ রেখে আমাদের কিন্তু শিক্ষা দিচ্ছে, আমাদের টিচাররা এগুলো করতে হবে, এরকম পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো এটা তিনি কখনোই হচ্ছে তিনি পছন্দ করেন। তিনি সর্বদা চেষ্টা করেছেন যে শিশুকে প্রকৃতির মধ্যে রাখতে হবে এবং প্রকৃতির সঙ্গে, খোলামেলা আকাশের সঙ্গে সমস্ত কিছু হচ্ছে তিনি হচ্ছে সেখানেই হচ্ছে শিশুটা কী করবে, শিক্ষা গ্রহণ করবে। তিনি চেয়েছিলেন প্রকৃতির সঙ্গে সংযোগ রেখে শিশুরা শিক্ষা গ্রহণ করবে, ঠিক আছে? তো তার এই প্রয়োগবাদীর কারণে, তার এই ভাবনা চিন্তার কারণে এবং তার এই প্রয়োগবাদীর কারণে তিনি মূলত কী করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এইটুকু আমরা জানলাম যে তিনি কি ছিলেন, প্রয়োগবাদী। লিখিনি প্রয়োগবাদী, প্রকৃতিবাদী, ভাববাদী। প্রকৃতিবাদী, প্রকৃতিবাদী, ভাববাদী এবং ভাববাদী এবং কি ছিলেন, প্রয়োগবাদী।
তো মূলত রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন, আমরা জানলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন প্রকৃতিবাদী, একজন ভাববাদী এবং একজন প্রয়োগবাদী ছিলেন। তিনি মূলত তার প্রয়োগ, বললাম যে আমি আইসক্রিম তোদেরকে খাওয়াবো, ঠিক আছে, আমিও কিন্তু প্রয়োগবাদী, ঠিক আছে। তো এই যে তার প্রয়োগবাদীর কারণে তিনি যেহেতু সবসময় যেটা বলতেন সেটা কিন্তু করে দেখাতেন। যেহেতু কেন করে দেখান, দেখো জিনিসটা বুঝো একটু জিনিসটা বুঝে নাও। যে মেনলি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথমেই বললেন যে তিনি কখনোই কিন্তু যে চার দেওয়ালের মধ্যে শিক্ষাটা কখনোই তিনি পছন্দ করতেন না। তো এই যে শিক্ষা ব্যবস্থা থেকে যাতে দূরে রাখা যায়, দূরে থাকা যায়, সেই জন্য তিনি কিন্তু অনেক কিন্তু শিক্ষা বিশ্ববিদ্যালয় অনেক কিন্তু গ্রহণ করলেন, যেখানে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মূলত শিশুদের শিক্ষা গ্রহণ ব্যবস্থা রয়েছে। তো এরকম একটা হচ্ছে মূলত তিনি হচ্ছে 1901 প্রয়োগবাদীর কারণে তিনি মূলত কি করেছিলেন, 1901 সালে কিন্তু তিনি একটা শান্তি নিকেতন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, যেটা এখনো কিন্তু রয়েছে, শান্তি নিকেতন। তো 1901 সালে তিনি তার প্রয়োগবাদীর কারণে তিনি কি করেন, 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে যদি প্রশ্নটা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে উত্তরটা কি হবে, 1901 সালে মূলত তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। এর পরবর্তীতে তিনি 1901 সালে এটা করলো। তারপরে দেখা গেল যে 1921 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি তৈরি করলেন। বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রয়োগবাদীর কারণে তিনি মূলত কি করলেন, 1921 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে কি করলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি হচ্ছে গড়ে তুললেন। এর পরবর্তীতে তিনি হচ্ছে 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, বারবার বলার অ্যান্সারটা চেষ্টা করো, ঠিক আছে, না হলে আবার দেখি বলো। এরপরে হচ্ছে তিনি 1921 সালে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করলেন। এরপরে 1922 সালে তিনি কি করেন, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। কি, শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। তো 1922 সালে কিন্তু তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। তবে এই তিনটে যে প্রতিষ্ঠা রয়েছে, তার যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, এগুলো এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথমেই বলি 1901 সালে কি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন প্রয়োগবাদীর কারণে, এছাড়া কি 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং 1922 সালে তিনি মূলত শ্রীনিকেতন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরপর সালগুলো কিন্তু মনে রাখবে। এবার তিনি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন না, সেখানে মেনলি এখনো আছে। এবং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়তে মানে প্রাথমিক স্কুল থেকে বা নার্সারি বা ছোট থেকে বড় পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে পারে। কোথায়, এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তিনি কিন্তু নার্সারি থেকে একদম উচ্চস্তর পর্যন্ত কিন্তু শিক্ষা লাভের কথা কিন্তু যে বিশ্বভারতী বিদ্যালয়েই ছাত্ররা নার্সারি থেকে উচ্চস্তর পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে পারে, এটা বলেছিলেন রবীন্দ্রনাথ। তো মেনলি তার যে পার্টগুলো রয়েছে, যেমন আমরা যে স্কুলে ভর্তি হব সেই স্কুলের অনেকগুলো ক্লাস আছে, 1, 2, 3, 4। তো তেমনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কাঠামোটা রয়েছে, সেই শিক্ষা কাঠামোর অনেকগুলো নাম রয়েছে। যখন আমরা যখন ছোটো ক্লাসে প্রথম 1 ক্লাসে পড়বো, তাহলে সেটাকে আমরা বলবো ক্লাস 1-এ পড়ে, তাই না? তো সেই ক্লাস 1-এ পড়ে বা ক্লাস 2-এ পড়ে, তো সেরকম একটা নাম রয়েছে। তেমনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে ছোট স্তরটা রয়েছে, মানে বুঝতে পারছো তো, যে আমরা এখন স্কুলে পড়ছি, তো স্কুলের একটা নাম আছে কি না? আমরা প্রথম স্কুলে যখন ঢুকছি তখন আমরা 1-এ পড়ছি, আবার একটু বড় হচ্ছে, 1 বছর পরে আমরা 2-এ ঢুকছি, তো এরকম একটা নাম আছে 1, 2, 3, 4। তো তেমনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে ছোট বাচ্চারা পড়াশোনা করবে তার একটা আলাদা নাম রয়েছে, বড় বাচ্চারা পড়াশোনা করবে তাদের একটা আলাদা নাম রয়েছে, তাদের ক্লাসের আরেকটা নাম রয়েছে, অন্য নাম। তো মেনলি এই নামগুলো মেনলি ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা এখন মনোযোগ সহকারে কিন্তু দেখবে এবং একটা খাতা পেন নিয়ে নোট করার কিন্তু ভীষণভাবে চেষ্টা করবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সেইভাবে কিন্তু নোটটা একটু তৈরি করবে, ঠিক আছে? তো চলো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়তে মূলত অনেকগুলো, যেহেতু ছোট বাচ্চা পর্যন্ত উচ্চস্তর পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে, তো মেইনলি সেখানে কি কি আর কি শ্রেণী রয়েছে বা কি কি নাম দেওয়া হয়েছে সেগুলো আমরা জানবো। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি, লিখে নেবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে শিশু ভবন। কি, শিশু ভবন।
শিশু ভবন। তো মেনলি দেখো, ছোট শিশুরা যেখানে পড়াশোনা করবে, যেখানে হচ্ছে নার্সারি, মানে ছোট শিশুরা যেখানে পড়াশোনা, বিশ্বভারতীতে যদি কেউ ছোট বাচ্চা কোনো ঢোকে, তাহলে সে প্রথমেই কিসে ঢুকবে? শিশু ভবন। কোথায়? শিশু ভবন। শিশু মানে কি? বাচ্চা। তো বাচ্চারা যেখানে প্রথম শ্রেণীতে পড়াশোনা করবে সেটার নাম দেওয়া হয়েছে কি? শিশু ভবন, মানে কি? নার্সারি। শিশু ভবন মানে নার্সারি। আমরা যেটাকে বলি নার্সারি, সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সেটা বলা হচ্ছে কি? শিশু ভবন। সেটাকে বলা হচ্ছে শিশু ভবন। এবং আমাদের এদিকে বলছি নার্সারি কি? নার্সারি। এবার যেটা রয়েছে, যারা মাধ্যমিক দেবে, ঠিক আছে, যারা মাধ্যমিক দেবে আমরা বলি মাধ্যমিক, কিন্তু বিশ্বভারতীতে গিয়ে সেখানে কিন্তু মাধ্যমিক নয়, সেখানে আরও একটা নাম রয়েছে কি? সেখানে হচ্ছে পাঠ ভবন। কি? পাঠ ভবন। প্রথমে কি? শিশু। মনে রাখবে এইভাবে যে প্রথমে শিশু। শিশু মানে কি? সে হচ্ছে ছোট নার্সারি স্কুল। তারপরে শিশু থেকে সে কি করছে? শিশুটা যখন বড় হচ্ছে তখন সে পাঠ মানে বই পড়ছে, সে পড়াশুনো করছে, তো পাঠ করছে। তো এটা হচ্ছে পাঠ ভবন, মানে হচ্ছে মাধ্যমিক। শিশুটা যখন পাঠ মানে পড়াশোনা করবে তখন কি? মাধ্যমিক। দাঁড়াও, জিনিসটা বোঝার চেষ্টা করো। মাধ্যমিক। আমি মেনলি এগুলো কিভাবে মনে রাখি, যে প্রথমেই শিশু ভবন রয়েছে, শিশু ভবন, শিশুটা বড় হলো, তার মানে তারপরে কি? পাঠ ভবন মানে মাধ্যমিক। আর শিশু ভবন মানে হচ্ছে ছোট নার্সারি, তার শিশুরা যখন বড় হলো তখন কি? পড়ছে, তার মানে কি? পাঠ ভবন। পাঠ ভবন মানে মাধ্যমিক দিচ্ছে, মানে মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক স্তর। এটা হচ্ছে মাধ্যমিক স্তর। তারপরে যে স্তরটা রয়েছে, তো পড়াশোনা করলো, তারপরে কি? সে শিক্ষিত হলো, পড়াশোনা গ্রহণ করলো, পড়াশোনা করলো, শিশুরা যখন বড় হলো তখন পাঠ করলো, তারপরে কি? সে শিক্ষা গ্রহণ করলো। তো তারপরে একটা নাম কি? শিক্ষা ভবন, যেটা মেনলি কি? তারপরে একটা নাম হচ্ছে কি? শিক্ষা ভবন। শিক্ষা ভবন, যেটা মেনলি হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর। উচ্চ মাধ্যমিক স্তর। উচ্চ মাধ্যমিক স্তর। আমরা যেটাকে উচ্চ মাধ্যমিক বলি সেখানে কিন্তু শিক্ষা ভবন কিন্তু বলা হয়। কি? শিক্ষা ভবন। প্রত্যেকটা জিনিস লিখে নেবে যে শিশু ভবন মানে হচ্ছে নার্সারি, এবং এবং কি? পাঠ ভবন মানে মাধ্যমিক স্তর, তারপরে কি? শিক্ষা ভবন মানে শিক্ষিত হলাম, তো শিক্ষা ভবন মানে হচ্ছে কি? উচ্চ মাধ্যমিক স্তর। এরপরের আরও দুটো স্তর রয়েছে যেটা মেইনলি ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন্সগুলো অ্যাকচুয়ালি কীভাবে আসবে, যে উচ্চ মাধ্যমিক স্তরকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কি বলা হয়? সেটা হচ্ছে কি? উচ্চ মাধ্যমিক। তার মানে কি? প্রথমে শিশুরা শিখলো, তারপরে সে হচ্ছে পাঠ করলো, পড়াশোনা করলো, তো সেটা হচ্ছে পাঠ ভবন মানে মাধ্যমিক। পাঠ করলো, পাঠ করার পর সে শিক্ষিত হলো, শিক্ষিত মানে কি? সে হচ্ছে কি? শিক্ষা ভবন। তাহলে উচ্চ মাধ্যমিক স্তরটার নাম কি? শিক্ষা ভবন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। এরপরের আর দুটো স্তর রয়েছে, সেটা আমরা এখন পড়বো, ঠিক আছে। তো প্রথম যে স্তরটা রয়েছে সেটার নাম হচ্ছে, প্রথম যদি আমি স্তরটা আলোচনা করি, সেই তারপরে যে চতুর্থ স্তরটা যে রয়েছে, এটা মূলত দেখো, উচ্চ মাধ্যমিক দিলে তোমরা এখন উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের পরে কি হবে? কলেজ, তো স্নাতকোত্তর। তো সেই স্নাতক যারা বা কলেজে যারা পড়বে তারাও কিন্তু বিশ্বভারতীতে ভর্তি হতে পারবে। তো স্নাতক স্তরের যে শিক্ষা, সেই শিক্ষা স্তরটা অ্যাকচুয়ালি কী নামে পরিচিত? সেটা হচ্ছে মূলত বিদ্যা ভবন নামে পরিচিত। কি? বিদ্যা ভবন। বিদ্যা ভবন। বিদ্যা ভবন নামে পরিচিত। এটা মূলত স্নাতকোত্তর। স্নাতকোত্তর। এই স্নাতকোত্তরটা মূলত এই বিদ্যা ভবন, মানে স্নাতকোত্তর যারা বা কলেজে যারা পড়বে তাদের যে শিক্ষা স্তরটার নাম কি? বিদ্যা ভবন। তো প্রথমে একটা শিশু বড় হলো, তারপরে সে পাঠ করলো মানে পড়লো, পড়ার পরে কি করলো? সে শিক্ষিত হলো মানে শিক্ষা ভবন। তারপরে এটার নাম কি? তারপর সে শিক্ষা গ্রহণ করলো, তার মধ্যে কি আছে? বিদ্যাও রয়েছে। তো বিদ্যা ভবন মানে কি? স্নাতকোত্তর বা কলেজ। তারপরে কি রয়েছে? বিনয় ভবন। বিনয় ভবন। বিনয় ভবন। এই বিনয় ভবন মানে হচ্ছে যে যারা হচ্ছে শিক্ষক শিক্ষিকা হবে তাদের জন্য, ঠিক আছে। তো এই বিনয় ভবনকার, তো বিশ্বভারতী থেকে আমরা দেখলাম যে বিশ্বভারতীতে একটা ছোট বাচ্চা থেকে উচ্চস্তর পর্যন্ত শিক্ষার সুযোগ রয়েছে। তার মধ্যে শিশু থেকে ছোট থেকে বড় থেকে সবাই আমরা পড়লাম যে শিশু ভবন, পাঠ ভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন এবং বিনয় ভবন। বিনয় ভবনটা কি? যারা শিক্ষক হবে, যারা টিচার হতে চাইছে, ঠিক আছে, যারা পড়াশোনা করাতে চাইছে, স্কুলের শিক্ষক হতে চাইছে, তো তারা যদি শিক্ষক হতে যায় তাদের জন্য মেইনলি হচ্ছে কি স্তরটার নাম কি? তাদের বিশ্ববিদ্যালয়ে তাদের স্তরটার নাম কি? বিনয় ভবন, মানে যারা শিক্ষক বা শিক্ষিকা হতে চান, ঠিক আছে, তাদের যে শিক্ষা স্তরটার নাম কি? বিনয় ভবন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে
আমরা এগুলো মেনলি পড়লাম। তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতার নাম কি, প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। যে প্রথম হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল, তৃতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়োগবাদীর কারণে তিনি কি কি করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরকে কি বলা হয়। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এরপরে এই যে রবীন্দ্রনাথ, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি উক্তি আমরা কিন্তু এখান থেকে জানবো, যেগুলো মেনলি হচ্ছে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো সেই উক্তিগুলোকে কি বলি, তো পয়েন্ট নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে তিনি, যদি তুমি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। এটা আমরা এই উক্তিটা কিন্তু বহুবার শুনেছি। তো এটা মেনলি কে বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তিনি মূলত এটা বলেছিলেন, তাই মূলত মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটায়, এটা তিনি বলেছিলেন। তো এই দুটো উক্তি তোমরা মেনলি মনে রাখবে। এরপরের যেটা মেনলি আমরা পড়বো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু সেই কোশ্চেন্সগুলো বেশি বেশি পড়ার কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করলাম, সেই যে আমি প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এর পরের আলোচনায় আসি, খুব ছোট্ট করে পরের আলোচনাটা আমরা শেষ করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো কিন্তু লিখে তারপর উত্তর লেখার চেষ্টা করবে। তো চলো, রবীন্দ্রনাথের আরেকটি বিশেষ উক্তি যেটা তোমরা মনে রাখবে, যে সেই উক্তিটা হচ্ছে, তোমরা কিন্তু বেসিক্যালি মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা উক্তি, যেটা হচ্ছে প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, শুধুমাত্র যে তুমি বই থেকে যে তথ্যগুলো পড়েছো সেগুলোই তুমি কাউকে বললে সেটা কিন্তু পরিবেশন করে না, বরঞ্চ সেটা কি করে, বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে, মানে এই যে পৃথিবীর সঙ্গে যে কি জিনিসগুলো আছে সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জীবন গড়ে দেয়। সেটাই মেনলি হচ্ছে তিনি যে শিক্ষা সম্পর্কে যে উক্তিটা দিয়েছেন সেটা, এটা কিন্তু মনে রাখবে। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এতগুলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন, শ্রীনিকেতন তিনি তৈরি করলেন, তার মতে তিনি বলেছিলেন যে তিনি কিন্তু এই শিক্ষার ক্ষেত্রে, মানে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তিনি কিন্তু মাতৃভাষাটাকেই প্রধান ভাষা এবং প্রথম দিকে কিন্তু রেখেছিলেন, যে মাতৃভাষাই হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণের প্রথম ভাষা। এরপরে তিনি মূলত মাতৃভাষাকে, যেহেতু তিনি হচ্ছে শিক্ষা গ্রহণের প্রথম স্তর বলেছেন, এবং পাশাপাশি তিনি হচ্ছে মাতৃভাষাকে, মাত্রপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে, তিনি মূলত শিক্ষাকে মানে মাতৃভাষাকে তিনি কিন্তু মাতৃ সমদুগ্ধ বলে কিন্তু মূলত বলেছেন। তাহলে মাতৃভাষাকে মাতৃভাষাকে দুগ্ধই সম কে বলেছেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। প্রথম দিকে দেখলাম যে রবীন্দ্রনাথ ছিলেন প্রয়োগবাদী, তিনি প্রয়োগবাদীর কারণে তিনি এতগুলো বিদ্যালয় তিনি তৈরি করলেন, শুধুমাত্র যেগুলো তিনি কিন্তু না, তিনি এছাড়াও বিভিন্ন গ্রন্থ তিনি কিন্তু মেনলি লিখেছিলেন। তো তার যে গ্রন্থগুলো আছে সেগুলো নিয়ে মেনলি এখন আমরা আলোচনা করবো। চলো আলোচনা করি। প্রথমটার নাম কি হচ্ছে, শিক্ষার হেরফের, শিক্ষার বাহন। ঠিক আছে, ধর্ম শিক্ষা, স্ত্রী শিক্ষা, এরপরে হচ্ছে কি শিক্ষার সমস্যা। এখনো ক্লাসটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। স্ক্রিনে যে চারটা দেখতে পাচ্ছ সেই চারটা মূলত এখানকার যে মেইন মাঝখানেরটা কি হবে, অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে উত্তরটা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই। এখানেই মূলত আমরা আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তোমাদের জেনে কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি কিন্তু আলোচনা করে দিয়েছি। এর পাশাপাশি আরও কিছু কোশ্চেন্স রয়েছে যেটা মেনলি আমার নোটে পেয়ে যাবে। তোমরা যারা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর এর পাশাপাশি তোমরা যদি অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।